তোমাগো কানে কানে শেয়ার করতে আইছি। এই যে তোমরা ছটপট ছটপট করতেছিলা যে আমার ডালে আর ময়না চন্দনা টিয়া এর আর বসে না, তাতে কি তোমরা জানো আমার কাছে কি আছে? আমার কাছে টুনি দিদা আছে, বোঝো নাই? আরে আমাগো টুনি দিদা যে বলেছিল যে এতি ফেতি গঙ্গতেলিদের আমি ভ্যালু দিই না, এইসব ক্রিয়েটারদের আমি পুষি না, যে কেউ আমার কন্টেন্ট হওয়ার যোগ্য নয়, সেই টুনি দিদা আমার এসে কমেন্ট করছে। আমি কি খুশি, কি খুশি! কেন কৌতো? আরে ভাই আমি টুনি দিদার পছন্দ করি, তোমাকে কইছিলাম না? হ্যাঁ, ওই যে ক্যারকারে গলায় একটা কথা কয় না, আমার খুব ভালো লাগে। আর একটা সময় না টুনি দিদা বেশ দেখতেও ছিল। যাই হোক, আমার টুনি দিদারে ভালো লাগে কারণ উনি সরু ঠুটি, সরু ঠুটি জগরার কুটি, জানো তো? এই ঠোঁট বলতে মনে পড়লো, আরে আমাদের শুয়ের ঠোঁটটা দেখছো? আমি এতদিন সত্যি লক্ষ্য করি নাই, আজকের দেখি টেপা হইতেছে না। তোমরা টেপার কথা কইলেই পম পম টেপার কথা ভাবো, এইটা তোমাগো মনের মধ্যে একটা কু আছে, একদম কু আছে। আমি ওই টেপনের কথা কই নাই, আমি ভুরু আর কপাল টেপনের কথা কইতাছিলাম। মানে একখান শর্ট করছে, হ্যাঁ 3 মিনিটের মধ্যে একটা শু শর্টস করছে, আর সেখানে টেপু টুপ হচ্ছে। আরে কপাল আর ভুরু টিপু এত মাথা যন্ত্রণা করতাছে, সেইখানে এই জন্য আমাগো শুয়ের বর টেপি করতেছে। টেপাটেপি বললে আবার আমার সেই মন্দারমণির টেপার কথা মনে হয়। তা ঠিক আছে, নিজের বউরে নিজে টেপছে, তাতে কি অসুবিধা আছে? এইটা তো আজকের দিনে পরিষ্কার যে সব সময় টেপার সুযোগ তিনি পান না। হ্যাঁ, সেদিনকে একটু ওই বোতল টোতল করে খুলে তারপরে ঢকঢক করে ঢেলে তারপরে একটু রোম্যান্স জেগেছে, আর তখন তার পাশের বউকে একটু টিপে দিয়েছে, মানে কপাল। তাতে তোমাদের কি? ভীষণ বজ্জাত তোমরা, মানে নিজের বর নিজের বউকে টিপবে, তাতে তোমাদের অসুবিধাটা কোথায়? তারপরে তোমরা আবার সেখানে গিয়ে প্রশ্ন করবে। যাই হোক, ও আজ কি কইছে ওই শটটার মধ্যে? অক্ষম সক্ষম, এই মানে এইসব কী সব কইছে আর কি, অক্ষম সক্ষম এই মানে কিসে অক্ষম কিসে? না না, মানে দেখো, তোমরা যদি কও যে খেলছে 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 কিন্তু গোল হচ্ছে না, সেইটার অক্ষম, নাকি খেলতেই পারি না সেইটার অক্ষম, আমি বুঝি নাই। আর এই অক্ষমতা নাকি আবার অভাব, মানে কিসের অভাব? বলছে কেউ তো স্বভাবে দোতলা বাড়ি করছে, আর কেউ নাকি অভাবে এইসব করছে। তো অভাবটা কিসের অভাব? দেখো, আমি একটা জিনিস বুঝি, মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আসল সম্পর্কটা কিন্তু ওই সেই মানে ওই খেলাধুলার এই সম্পর্কটা আসলে, এটা আমি তোমাকে আগেও কইছি যে আসল সম্পর্কটা কিন্তু খেলাধুলার, তারপরে হচ্ছে খাওয়ানো পরানো, মানে ভরণ পোষণ হ্যানা ত্যানা মানসিক এই সেই, কিন্তু আসল যে মানে ওই যে যে ফুলের ভিতর যে একটা বিছানা সাজানো হয়, ফুল ও সজ্জা, সেটা কিসের জন্য? যে তোমরা আজকের ফুলের মধ্যে শুয়ে খেলাধুলা শুরু করো। তো এখানে ও অক্ষমতা বলতে কি বুঝিয়েছে? যে ভাই ফুটবল খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে, পম করেই যাচ্ছে করেই যাচ্ছে, তবু ওর রেজাল্ট ফুস, এরম ব্যাপার। মানে সেদিনকে যে সোনালি বলছিল যে এত কিছু তো শুনছি, ব্যাসদেবের গল্প শুনছি, বিচিত্র বীর্যের গল্প শুনছি, মাতা কুন্তির গল্প শুনছি, কিন্তু কর্ণটা কোথায়? তো সেইটার কথা বলা হচ্ছে, নাকি খেলাধুলায়, মানে বিচিত্র বীর্য যেরকম ছিল আর কি, মানে খেলাধুলাই অক্ষম ছিল, সেটা কিন্তু বুঝি নাই। তাই এইটা অভাব। তো এই অভাবের জন্য কি করতে হয়? যদি আমি দেখি আমার যে খেলোয়াড় আছে, মানে আমার যে পার্টনার খেলোয়াড় আছে, সে কোনো কারণে অক্ষম, আর আমার একটা বিশাল বড় অভাব আছে, যেই অভাবটা সারা জীবন আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, তাহলে সেই অভাবের জন্য আমরা কি করব? অভাবের জন্য সেই জায়গাটা ডিসকন্টিনিউ করে নতুন করে শুরু করব, না তো কি সেই অভাবের জন্য এক্সকিউজ দেব যে আমি যেটা করেছি বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। নো 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 নো। এই অভাব যদি সত্যি তোমার হতো, যেহেতু তোমার দেখে শুনে বিয়ে ছিল, তাহলে সেই জায়গায় তোমাকে বলতে হতো ভাই আমার এই অভাব আছে, আমার প্লেয়ার গোল করতে পারে না, বা আমার প্লেয়ার খেলাই জানে না,
তাহলে তার জন্য যে ব্যবস্থা করতে হবে, নাকি আমার প্লেয়ার খেলা জানে না বলে আমি প্লেয়ারের সঙ্গে আছি, সেই টিমেই আছি, অথচ অন্য জায়গা থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আসছি। এটা কি হয়? হ্যাঁ, আর সেটাকে আমি আবার অভাব বলছি, আর অভাবে আমার স্বভাব নষ্ট হয়েছে বলছি, মানে অভাবের জন্য করেছি, স্বভাবে করিনি দোতলা বাড়ি। আচ্ছা, এটা কিরকম একটা কথা হলো? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন টুনি দিদা আমার এখানে কমেন্টটা করেছে। টুনি দিদা, তুমি কিন্তু রাগ করবে না, আমি তোমাকে টুনি দিদা ডাকি, আমার দেখতে ভালো লাগে। তো টুনি দিদা কমেন্ট করেছে যে ভিক্ষারি হাত পেতে ভিক্ষা নিয়েছে সে আমারে দেবে ভিক্ষা। এইখানে আমার একটা অবজেকশন আছে। সেটা হচ্ছে যে এই যে কথাটা উঠেছে যে তোমাকে কিছু কিছু করে দেবে, এই কথাটা কে কইছে? ওগো, তোমার ওখানে কমেন্ট করছে গোল্ডি দিদি, সে নাকি কইছে। আবার সে অবশ্য বলেছে প্রমাণ খেলার কথা। তো যাই হোক, এই গোল্ডি দিদি নাকি সেই কথাটা বলেছে। তবে আমার এই কথাটা মনে হয় যে এটা কিন্তু ঠিকই বলেছে, যে গোল্ডি দিদির মহান হওয়ার ইচ্ছা। ঠিক আছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চাকরি চলে গেছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাচ্চা হবে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেস চালাতে পারছে না, কোন ব্লগার সংসার চালাতে পারছে না, সবাইকে নাকি ও দান করে যাবে। যদিও সেই দান দেখেই কিন্তু আমাদের সুদেবী একটু বেশি গল্লে দিদি করতে, তাই না? হ্যাঁ, আমিও করেছি না, মানে অন্য কোথাও না, কমেন্ট বক্সে প্ল্যাটিনাম পাওয়ার জন্যে বলেছিল যে আমি যদি আমার বরে নিয়া ওদের ওই শিলিগুড়িতে যাই ভাগাম ভাগ, হ্যাঁ, দেখা করতে ওর সঙ্গে, প্ল্যাটিনাম নাকি বাধা। ভাবতে পারো, আমি সেই ভেবে পুরোকে কত করে কইলুম চলো আমরা একবার দার্জিলিং ঘুরে আইসি, মধ্যখানে শিলিগুড়িতে একদিন নাইট হল্ট করে তারপর আমরা দার্জিলিং যাব। পুরো রাজি হইল না। ওটা তো আর আমি কইতে পারি নাই যে একটা প্ল্যাটিনাম আমার বাধা আছে, সেইটার জন্যই আমি সুক করছি। হইল না, আমার প্ল্যাটিনাম আর হইল না। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে টুনি দিদা বলছে যে আমাকে দেবে ভিক্ষা, যে নিজে হাত পেতে ভিক্ষা করে। পিটিক করে হাসি পেয়েছে আমার, পিটিক করে। দেখো, তুমি এটা ঠিক কইছো, কারণ সে তো বলেছে যে কার সংসার চলছে না তার জন্য আমি কেন টাকা দেবো। ঠিক আছে, তোমার যদি মহান সাজার ইচ্ছা হয় তুমি দাও। কার মানে চাকরি চলে গেছে তার জন্য আমি কেন টাকা দেবো? কার কেস চলছে না, মানে কেসের জন্য আমি কেন টাকা দেবো? দেখো, টাকা দেওয়ার জন্য ওই দলে নাম লেখায়নি, মানে ওই গ্রুপে নাম লেখায়নি, এটা কিন্তু ভাবো। তাহলে কিসের জন্য নাম লেগেছে? আরে ভাই, সেটা তো জানো, টাকা ইনকাম করবার জন্যে, মানে বড় ব্লগারের কাছে গেলে তার বদান্যতায় সেই চলবে আর কি, ভাগাম ভাগ হবে। তো সেই জন্য গেছিলো, টাকা দেওয়ার জন্য থোড়াই গেছিলো। এবার গ্রুপে ঢুকে দেখছে এ কী রে ভাই, এ তো দাতা কর্ণ, আর সবাই রে দান করবে, নিজের ইচ্ছা হইতে এরে কয় ওরে কয় তারে কয় চলো এরে করি। আচ্ছা, তোমার সংসার কেন চালাবে? তোমার সংসারে কিছু দেবেই বা কেন? যাই হোক, ওর মহান হওয়ার ইচ্ছা হয়। তোমাকে তখন তো ভালোবাসছিল, তোমায় বলছিল না যে কন্ট্রোভার্সি করো, কেন ছেড়ে দেবে, বুঝতে পেরেছো তো? এবার দেখো, তুমি ওই গোল্ডি দিদির হয়ে সাফাই গাইতে এসো না, একদম এসো না। তুমি কিন্তু তাহলে আবার সেই দালালে পরিণত হবে। একদম তুমি গোল্ডি দিদির হয়ে সাফাই গাইতে এসো না, কারণ এটা তো বাস্তব যে সে তোমাকে ইচ্ছে করে কন্ট্রোভার্সিতে নামতে বলেছিল, যাতে কি না কোনো এক সময় তোমাকে প্রয়োজন হলে ইউটিলাইজ করা যায়। ওরা অনেক বড় খেলোয়াড়, বড় মাপের খেলোয়াড়, আগে থাকতে সব প্রি প্ল্যান থাকে, ওয়েল প্ল্যান। এবার তোমাকে নামানোর আগে তোমাকে তো ওই যে আবার সেই কাঁঠাল পাতার গল্প, তো সেইখানে তোমাকে আগে ওই টাকা পয়সা দিয়ে আর গিয়ে মানে হাত ফাত করতে চাইছিল যে তোমার এখন প্রবলেম, আমরা দিতাছি, তো তুমি একটা কাজ করো, আমাদের থেকে তো তোমার নিতে লজ্জা লাগবে, তো তুমি কন্ট্রোভার্সি শুরু করো। এইটাই হচ্ছে কথা। কিন্তু এই গোল্লি দিদি নিজের ইচ্ছায় সবাইকে আর কি ওরকমভাবে আর কি একটু করে চারা দেওয়ার চেষ্টা করে। এবার সেই চারা নিজে একা দেবে না, তাতে আবার গ্রুপ থেকে নাকি টাকা তুলবে, ভাবো। আচ্ছা, তারপরে শুনলুম ম্যান্ডির মতো ব্লগার যে বরকে আইফোন 17 কিনে দিতেছে, ভাবো, তারে কইতেছে কেস চালাতে তো প্রচুর খরচা, তা আমরাও কিছু কিছু করে দেব। সেইখানে কখনো আমাদের সুদেবী রাজি হয়? তার নিজের জন্য পয়সা বেরোয় না, সে হাত পেতে কেসের জন্য ভিক্ষা চায়, আর সে নাকি আবার হচ্ছে অন্য কারোর কাছে, মানে অন্য কাউকে নাকি কেস চালানোর টাকা দেবে। এত মন সুখে কী করে ভাবলো তো কে জানে, দেবেই বা কেন, আমি হইলেও দিতাম না। যাই হোক, সেটা গেল।
আবার শুনতেছি এখন আরও এক বড় কথা, সেটা হচ্ছে যেটা মারু কোনো দিনই স্বীকার করে না, মারু কোনো দিন স্বীকার করে না যে এইটা বলা হয়েছিল, শুধু বলে ষড়যন্ত্র হয়েছিল, আমরা অনেক জ্বালায় ওখান থেকে চলে এসেছি। তো হ্যাঁ রে মারু, তোর সংসার চালিয়ে দেওয়ার জন্য তোকে ডেকেছিল যে তুই রানাঘাটে আয়, তোকে যে কিছু টাকা আমি তোর সংসার চালানোর জন্য দেব। তারপরে যখন মানে ওইরকম প্রবলেম হলো তখন তোকে একদম হাটে মানে ফুস করে দিয়েছে। সেটা কি যে না ভাই আমি আর টাকা দিয়ে দেবো না, স্বাভাবিক, এটা স্বাভাবিক, এবং তখন তোর অত টাকা চালানোর ক্ষমতা হয়নি। এই কথাটা বলতে গিয়ে আমার মনে পড়ছে, শোনো, তখন আমাদের অবস্থাটা খুব খারাপ। তো আমার ছেলেকে আমি একটা ওই যে ইংলিশ মিডিয়াম, কিন্তু সেগুলো কি হতো, কীরকম ইংলিশ মিডিয়াম, মানে বেঙ্গলি ইংলিশ মিডিয়াম টাইপের, মানে একদম যে কনভেন্ট যে ইংলিশ মিডিয়াম সেরকম না, এমনি যে গজানো যে ইংলিশ মিডিয়ামগুলো আছে সেরকম টাইপের, কিন্তু ভালো, সেখানে পড়াশোনা হয় ভালো, কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই খুব জোর দেওয়া হয়। এরকম একটা ইংলিশ মিডিয়ামে প্রথমে আমার ছেলেকে আমি নার্সারিতে ভর্তি করি, ঠিক আছে। তখন একটু ফিনান্সিয়াল অবস্থাটা খারাপ ছিল আমাদের। এবার আমার বাবা হঠাৎ করে বলল যে তুই একটা কাজ কর, তুই এই স্কুলে ভর্তি কর, হ্যাঁ, আমাদের এখানেই একটা স্কুলের কথা বললে, এখানে ভর্তি কর। তার মানে সে তো অনেক খরচ ওই মুহূর্তে, এত টাকা দিয়ে ভর্তি করতে হবে, প্লাস এত টাকা করে প্রতি মাসে মাইনে, তো এত টাকা কোথায় দেবো? তাহলে তুই একদম চিন্তা করিস না, আমি তোকে ভর্তি করার টাকা দেবো, ঠিক আছে। তখন ছেলে আমার একদম ছোট, তা আমি তখন খুব ভালো চাকরি করতাম না, ওই অল্প টাকার মাইনে কাজ করতাম, টিউশন করতাম, এরকম করতাম আর কি, মানে যে একটা পার্মানেন্ট খুব ভালো জব পেয়েছি এরকম ছিল না, ঠিক আছে। এবার তো তখন আমার ছেলে ভর্তি করলাম। এবার যে প্রথম অ্যামাউন্টটা ভর্তি করার জন্য লাগে বেশ অনেকটা টাকা, সে টাকাটা আমার বাবা দিল, ভালো কথা। তারপর মাইনের সময় তো আর বাবা ধারে পাশ দিয়ে যায় না, আর আমিও লজ্জায় চাইতে পারছি না, তো কী কেলেঙ্কারি। তখন আমি না সেই লেভেলের চাকরির জন্য সার্চ করতে লাগলাম, মানে যেগুলো করছিলাম ওগুলো তো আর হবে না করে, আমি কিন্তু ডেসপারেটলি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। তাহলে বুঝতে পারছো, গাছে তুলে মই কেড়ে নিয়েছিল আমার বাবা, বুঝলে, চিন্তা করতে পারো কি অবস্থা। কারণ ছেলেকে তো একবার স্কুলে ভর্তি করে দিয়ে ভালো স্কুলে, সেখান থেকে কি ছাড়ানোর ইচ্ছা হবে? অনেক পরিশ্রম করে সেখানে ভর্তি করেছি, তাহলে এইবার এই টাকাটা জোগাড় করবার জন্য তোকে খাটতে হবে। তো এই হচ্ছে মানে মারুদের ব্যাপারটা বলেছিল তোর সংসার কিছুমিছু করে দেবো মানে সংসার চালানোর জন্য। একটা কথা বলি শোনো, সংসার কখনো দিয়ে থিয়ে ভরানো যায় না, কারোর সংসার। মা বাবারা দেখবে অনেক সময় মেয়েদের ছেলেদের প্রচুর হেল্প করে, আরও অনেক আত্মীয়রা অনেক সময় হেল্প করে, কিন্তু আমি একটা কথা বলি, কারোর সংসার কখনো কাউকে দিয়ে থুয়ে ভর্তি করা যায় না, যতক্ষণ না সে নিজে রিসাইক্লিং করবে টাকা, ততক্ষণের জন্য সে সংসার ভর্তি হবে না। প্রতিনিয়ত একটা ইনকাম সোর্স বের করতে হবে। তোমার ইনভেস্ট করা অনেক টাকাটা পয়সা থাকতে পারে, ঠিক আছে, কিন্তু সেই টাকা তো তুমি দুয়ে দিয়ে ওরকম করতে পারবে না, তোমাকে রোলিং ইনকামের মধ্যে রাখতে হবে লাইফটা, তবে তুমি কিন্তু ফ্লেক্সিবিলিটি পাবে। তো মারু কি করে এই ম্যান্ডু দিদির কথাতে মানে আরেনায় লম্বে বেড়ে খেলেছিল, আমি তো এটা বুঝে পেলাম না। কারণ ওর যা ইনকাম ক্যাপাবিলিটি বা ও যা ইউটিউব থেকে ইনকাম করে সেই অনুযায়ী ওকে থাকা উচিত ছিল, তাহলে কেন নিজের চাদরের বাইরে গিয়ে ওই ম্যান্ডুর কথাতে ও চলে এলো যে যদি কিছু মিছু লাগে আমি সংসারের জন্য দেবো? কেন, কিসের জন্য? কোনো মাসে কোনো জিনিস একটা কিনে দিল, কোনো জিনিস একটা গিফট দিল, হতেই পারে, কিন্তু তার মানে তোর সংসার আমি চালিয়ে দেবো, তোর ভাড়া আমি দিয়ে দেবো, এই কথা যদি বলে, মারু কোন বিশ্বাসে সেইটা বিশ্বাস করে এখানে চলে এলো? ও তো জানে যে তাহলে সারা জীবন ধরে তার চেটো হয়ে থাকতে হবে, তো যখনই সে চেটো হবে না, কিচ্ছু একটা নিজের মতো করে করবে, তখনই ঝাড় খাবে, তখনই এসে এই ঝামেলাটা হবে। তাহলে এটা কত বড় ভুল ছিল ওর লাইফে। যাই হোক, সেই ভুল থেকে নিশ্চয়ই শিক্ষা নিয়ে তো ওরা গোবরডাঙ্গায় চলে গেল, আর শুধু বলে রানাঘাটে প্রচুর স্মৃতি, এটা তো থাকবেই, যে কোনো জায়গায় প্রথম যখন শুরু হয় বিবাহিত জীবন সেটা স্মৃতি থাকে। কিন্তু আমি তবু বলবো, রানাঘাটে তোর যদি ফ্ল্যাট কেনবার ইচ্ছে থাকে সেটা কিন্তু বেকার। কেন বেকার? কারণ হচ্ছে ইনভেস্ট যদি করতে হয়, কারণ তুই তো বলেছিস যে এটা বহু পরে, বছর 20-30 পরে আমাদের এই চিন্তাভাবনা, মানে যখন সব হয়ে যাবে, বাড়ি গাড়ি সমস্ত হয়ে যাবে, ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন অ্যাসেট হিসেবে। অ্যাসেট যদি তোকে করতে হয় তাহলে তোকে এমন একটা জায়গায় করতে হবে যেই জায়গায় ভাড়া পাওয়া খুব সহজ,
ঠিক আছে, সেরকম জায়গায় করতে হবে। আর না হলে এমন জায়গায় করতে হবে যেখানে তোর মানে কী বলবো, একটা ভালো দামি শহরে বাড়ি করতে হবে, ঠিক আছে, এটা হতে পারে। আর না হলে তোকে এমন জায়গায় করতে হবে যে সেই জায়গাটাতে তোদের এমন অ্যাসেট পড়ে থাকলেও দাম বাড়বে, ঠিক আছে। যেমনি বলছিল যে ফ্ল্যাট কিনে যদি সেটা ফেলে রাখে সেটা অ্যাসেট হয় না, সেটা যদি ভাড়া দেয় তবে অ্যাসেট হয়। না, একদম ভুল কথা। ফ্ল্যাট কিনলেও অ্যাসেট হয়, যদি সেটা ফেলেও রাখে ফ্ল্যাট কিনলেও অ্যাসেট হয়। কিন্তু জমি কিনে ফেলে রাখার ফ্ল্যাট কিনে ফেলে রাখার মধ্যে ডিফারেন্স আছে। যদি সেটা পস এলাকায় না হয় তো সেটা হচ্ছে জমি কিনে ফেলে রাখলে তাকে কিছু খেতে দিতে হচ্ছে না, পড়তে দিতে হচ্ছে না, মেনটেন কিছু করতে হচ্ছে না, পাঁচিল তুলে ছেড়ে দাও, তোমার জমি দিনের পর দিন দাম বাড়বে। কিন্তু ফ্ল্যাট রিসেল করলেই তার ভ্যালু কমে যায়, ঠিক আছে। তাই ফ্ল্যাট যখন কেউ আমি শুধু ইনভেস্ট করব, যে আমি আমার টাকাটা এক্সট্রা টাকা আমি এটা দিয়ে একটা ইনভেস্ট করব, তখন কখনোই ফ্ল্যাটে ইনভেস্ট করা উচিত নয়, জমিতে ইনভেস্ট করা উচিত। আর যদি আমি মনে করি না আমি আবার সেই টাকাটা ইনভেস্ট করে সেখান থেকে রিসাইক্লিং করব, কীরকম রিসাইক্লিং, যে আমি আমার মনে ইংলিশটা ভুল হচ্ছে রিসাইক্লিংটা, সেটা হচ্ছে যে আমি রোটেট করব আর কি, যে টাকা রোটেট করব, যে টাকা দিয়ে আমি একটা ফ্ল্যাট কিনেছি, তারপরে সেই ফ্ল্যাটটা রেন্ট দিয়ে আমি টাকা আর কি খরচা তুলব, ঠিক আছে। তো সেটা কিন্তু ভালো হবে, সেটা খুব একটা খারাপ জিনিস হবে না যদি আমি ভাড়া পাই। আচ্ছা, আর একটা কথা বলছিল যে মিনিমাম 800 স্কোয়ার ফিটের 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কেনা উচিত, না হলে ওয়ান রুম ফ্ল্যাটের কোনো ভ্যালু নেই। ভুল কথা। প্রচুর এমন লোক আছে যারা বাইরে থেকে এসে চাকরি করে, চাকরি সূত্রে সেই সব শহরে থাকে, তো তারা বিশাল বড় ফ্ল্যাট নিয়ে অনেক টাকা ইনভেস্ট করে থাকতে পারবে না, কারণ তারা শুধুমাত্র কাজের সূত্রে এখানে এসে রয়েছে, বাড়ি অন্য জায়গায়। তো তারা ওয়ান রুম ফ্ল্যাট প্রচণ্ড পছন্দ করে, কারণ কি, একটা রান্নাঘর, একটা পায়খানা বাথরুম, একটা সামনে ডাইনিং আর একটা ঘর, বেডরুম, ব্যাস, আর কিছু চায় না। যারা কিনা মানে কর্মসূত্রে এখানে এসে থাকে, এবং আমার মনে হয় ফ্ল্যাট তাদেরই দেয়া ভালো যারা কর্মসূত্রে এসে থাকে, মানে এখান থেকে একদিন চলেই যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমার মনে হয় ওয়ান রুম ফ্ল্যাট এই মুহূর্তে বেশ ভালো ইনভেস্ট করবার জন্য পস এলাকায়, ঠিক আছে। কিন্তু নইলে শহরের থেকে দূরে যদি কোনো জায়গায় হয়, তাহলে গ্রামের দিকে হোক বা মফস্বলের দিকে হোক, জমি কিনে ফেলে রাখাটা সবথেকে বুদ্ধিমানের কাজ। বুঝতে পেরেছ? যাই হোক, এবার কথাটা হচ্ছে যে বারবার করে ফোনের সামনে এরম করে ফোন রেখে আমাদের সুদেবী কি বোঝানোর চেষ্টা করছে, এটা বোঝানোর চেষ্টা করছে আমি কল রেকর্ড দিলাম, মানে ক্লিক বেট খেলছে। কেন বলো তো? কারণ সবাই মুখিয়ে আছে যে ওই তরফের কিছু শুনেছি, তাহলে এই তরফের কিছু শুনবো, সেই জন্য মুখিয়ে আছে। আর সেই জন্যই ও বারবার এই ছবি দিচ্ছে ভিডিওতে ভিউজ আনবার জন্যে, ঠিক আছে। কিন্তু ও এই জায়গায় খুব ভালো বুদ্ধির কাজ করেছে, যেটা আমার মনে হয় যে খুব ভালো কাজ করেছে। সেটা কীরকম বলো তো? কোনো কল রেকর্ড, কোনো মানে কি বলবো, কিছু ভয়েস ক্লিপ বা ওই চ্যাট ও রিভিল করছে না, একদম রিভিল করছে না, ঠিক আছে। ও মুখে কিছু কথা হিন্টস দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। কারণ ও যদি সবার নামে কেস করে থাকে, যার নামেই করুক, সেই কেসের জন্য যদি ও দুটো কল রেকর্ডও দিয়ে ফেলে ছোট্ট করে, তাহলে ও কিন্তু ফাঁসবে। কেন ফাঁসবে? যে ভাই ওরা দিয়েছে, তুমিও তো দিয়েছো, কম বেশি, তাহলে ওর কেসটা স্ট্রং হবে না। তার জন্য কেস স্ট্রং করবার জন্যে ও মাথায় মাইন্ড কুল করে এই জিনিসটা করেছে যে আমি আর কল রেকর্ড বা অন্য কিছু তথ্য ফাঁস করব না। বুঝতে পেরেছো? এবার কিন্তু বলছে, তার দর্শকদের কাছে বলছে যে আমার কাছেও বহু জিনিস আছে, কিন্তু দুদিন আগে কি বললো যে আমার কাছে কিচ্ছু নেই, আমি তো কিছু রেকর্ড করিনি। না, রেকর্ডে কিছু নেই, তাহলে কোথায় আছে? হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, মানে সেগুলো রেকর্ডেড আছে, কিন্তু সেগুলো সে দেবে না। খুব ভালো বুদ্ধিমানের কাজ করেছে। এইবার একটা কথা ডিম্পির ভিডিও থেকে এলো যে একতরফা শোনানো হচ্ছে, আমরা দুতরফা শুনতে চাই। দুতরফা তুমি কখনো শুনতে পাবে না, দুতরফা শুনলেই তো প্রবলেম হয়ে যাবে, তো দুতরফা কখনো শুনতে পারবে না। তবে এটা শিওর, আমিও আগেও বলেছি, এখনও বলেছি, আমাদের সবসময় দালালি করতে যায়, মোহরা হতে চায়, ঠিক আছে। ওকে বোরোর মতো চাল দিয়েছিল ওরা,
সেটা পরে বুঝতে পেরেছে বলছে। অ্যাকচুয়ালি তখন ও ইউজড হতেই গিয়েছিল। ও দেখেছিল মারু আর এদের ঝামেলার মধ্যে যে কোনো একদিক আমাকে চয়েস করতে হবে। তো এখন যদি আমি মারুর দিকে চয়েস করি আমার প্রফিট কম, আমি যদি ম্যান্ডুর দিকে চয়েস করি আমার প্রফিট বেশি, সব দিক দিয়ে ইকোনমিক্যালি, হেল্পিং বলো, গিফট বলো বা ভিউজ বলো, সবটা বেশি পাবো। তাই ও মারুর সমস্ত কিছু জানার পরেও মারুর সঙ্গে স্বাদ না দিয়ে ও এদের সঙ্গে স্বাদ দিয়েছে। এবার ও যদি বলে ও ইমোশনাল ফুল হয়ে স্বাদ দিয়েছে, একদম না। ও প্রচণ্ড বুদ্ধি রেখে ওদের স্বাদ দিয়েছিল, কারণ ও ভেবেছিল এই মুহূর্তে ওখান থেকেই আমি এক্সট্রা কন্টেন্ট পাবো, মারুদের কন্টেন্ট করে, মানে মারুদের নিয়ে পজিটিভ কন্টেন্ট করে আমি সেই সাপোর্টটা পাবো না। তাই ও টুক করে পাল্টি মেরে ম্যান্ডুর দিকে গিয়েছিল। এখন অবশ্য বলছে যে ও ইমোশনাল ফুল বেনেছে, ও মন থেকে ভালোবেসেছিল, আর যদি ও মাইন্ড থেকে ভালোবাসতো তাহলে এটা হতো না। এইগুলো তো বলতেই হয়, এগুলো বলতে হয়। তবে আমি আবারও বলছি, এই যে কল রেকর্ড খেলা হচ্ছে তাতে কিন্তু অর্ধেক শোনানো হচ্ছে আর বাদবাকি শোনানো হয়নি। তো এটা থেকে এটা প্রুফ যে ভাই দু তরফেরই ডঙ্কা বাজানো হচ্ছিল। একা ভাঁট বকেনি সু, আর তেমনি একা আমাদের মারু এবং মারুর বড় ভাঁট বকেনি, যেগুলো সুকে শোনানো হয়েছিল যে তোর নামে কি বলছে দেখ। তো একা ওরা ভাট বকেনি, এরা ছিল। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এরা হচ্ছে নারদ টাইপস, ঠিক আছে। ম্যান্ডি এবং ম্যান্ডির দিদিরা মিলে কখনো মারুর এগেনস্টে সুকে কাজে লাগিয়েছে, কখনো সুয়ের এগেনস্টে অন্যদের কাছে সেগুলো প্রোভাইড করছে, এবং সেটার পিছনে এটা রিজন যে ওদেরকে মানে কালো চিঠি করো, ওদের মুখোশ খোলো, ওদের এই করো, আমরা ফেয়ার না। নাটের গুরু কে? আমাদের গোল্ডি দিদি। প্রচণ্ড রিভেঞ্জ মেন্টালিটি। কেন? কিসের জন্য? এটা তো তার মানে এটা প্রমাণ যে আপনি না স্যাটিসফাইড নন আপনার ফ্যামিলিতে, আপনার যে কোনো জিনিস আপনি স্যাটিসফাইড নয়। নাহলে এত নেগেটিভিটি কী করে থাকে আপনার মনের মধ্যে? যেই সুকে ভালোবেসে আপনি নাকি এত ভালোবাসা দিয়েছেন যে সে পোস্ট করলেও কিচ্ছু হবে না, হ্যান্ড করলেও তেমন হবে না, সব আপনি ভালোবাসা দিয়ে মুছে দেবেন। আজকের এত রিভেঞ্জ দুদিন না যেতেই একতরফা কি কথাগুলো হয়েছে? হ্যাঁ, সু যেগুলো বলেছে হ্যানা ত্যানা, ওরকম দেখো, ওরকম আমরা যখন খিল্লি করি তখন আমরাও এরকম ধরনের গালি হ্যানা ত্যানা অনেক কিছু দিই, ঠিক আছে, যে এই করেছে ওই করেছে, এটা মজায় হেসে আনন্দ করে। তো আপনারাও তো ওই তরফ থেকে কিছু দিয়েছিলেন, কিছু বলেছিলেন। শুধু ওর গালিটা দেখলে হবে না ভাই। আমি শুধু ওর গালিটা দেখতে পক্ষপাতিত্ব নই ভাই, আমি কখনো দেখবো না যে শুধু ও গালি দিয়েছে। গালির আগে মহলটা তৈরি হয়েছিল, আর এটা আমি ড্যাম শিওর সেই মহলটা ওর গোল্ডি দিদি অ্যান্ড কং তৈরি করে দিয়েছিল, তার জন্যও দিয়েছিল। অথবা একতরফা দোষ দেওয়া যাবে না, একতরফা এখানে কারোর দোষ নেই। আর এরা বড় ছকার, আমি বুঝে পাই না এদের কী কারণ যে এর মুখোশ খুলবো, এর পর্দা ফাঁস করবো, মারুকে টিকতে দেবো না, ওকে টিকতে দেবো না। কেন 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 কেন? এতে কি সত্যি ম্যান্ডুর কোনো এফেক্ট পড়বে? ম্যান্ডু একটা অন্য ব্লগার, ঠিক আছে, তো ম্যান্ডুর সঙ্গে না মারুর তুলনা হয়, না সুয়ের তুলনা হয়, তাহলে আপনারা কেন এত ইনসিকিওর? সবাইকে মানে যারাই ম্যান্ডুর এগেনস্টে কিছু হয়েছে সঙ্গে সঙ্গে আপনারা বসে পড়েছেন অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সব কিছু দিতে, বা একসময় সুকেও দিয়েছে। সু এখন বলছে এটা ভুল করেছি, ভুল কিচ্ছু করেনি। তখনও অনেক কিছু চিন্তাভাবনা করে প্ল্যাটিং দেখেছে যে এইদিকের পাল্লা ভারী, তাই এইদিকে চলে এসছে। ভুল আবার কি? ইমোশনাল ফুল, ও মন থেকে মিশেছিল। হাসি পায় এসব কথাগুলো শুনে। যাই হোক, আজকের ডেটে বলা হচ্ছে সে গুটখাওয়ালি, আজকের ডেটে বলা হচ্ছে সে তার বরের থেকে স্যাটিসফাইড নয়, তার বর নাকি তাকে খেদায়, ভালো সম্পর্ক রাখে না, যত্ন করে না, সে পুরো ফ্রাস্ট্রেটেড, সে মানে পুরো কি বলবো সব দিক দিয়ে ক্ষতিকারক, হার্মফুল মনে হচ্ছে। কিন্তু কিছুদিন আগেও বলছিল মেন কালপ্রিট নাকি নূপুর ওয়ান, গোল্ডি দিদিকে তখনও সে রেসপেক্ট করছিল। এখন বলছে এর থেকে ধুরন্ধর আর কেউ নেই। ধুরন্ধর নয়, এগুলোকে ধুরন্ধর বলে না। এমন মাস্টার প্ল্যানিং করতে হবে যেগুলো ধরা যাবে না। তাহলে যদি আমি কিছু ধরেই ফেলি তাহলে সে তো প্ল্যানিং, ঠিক প্ল্যানিং নয়। তাহলে তাকে কি করে ধুরন্ধর বলা যায়? সে ধুরন্ধর নয়, সে কাঁচা খেলোয়াড়, যার প্রত্যেকটা জিনিস মানুষ বুঝতে পারছে, একটু চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে। কিন্তু
তার একটা রিভেঞ্জ নেওয়ার প্রচণ্ড মানসিকতা, সে একটা গেম প্ল্যান করতে খুব ভালোবাসে, নিজেকে সুপিরিয়ার ভাবতে ভালোবাসে, এবং এই ম্যান্ডুর মতো লোকেরা একে বেশি প্রায়োরিটি দেওয়ায় এ নিজেকে অনেক কিছু মনে করেছে। আর ম্যান্ডি কেন প্রায়োরিটি দিয়েছে নিশ্চয়ই বোঝো, একটু বলেছে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার পাওয়ার ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং, তারপর ওই যে গল্লি, হ্যাঁ সোনা, মানে সোনার কানের নাকের, এগুলো কি আমাদের ম্যান্ডি কিনতে পারে না? তা নয়, এটা মানেই অনেক আমাকে ভালোবাসে আর অনেক আমার জন্য করতে পারে দয়ার সাগর, এটা ফিল করেছে। তবে থেকে নাকি ওকে গার্জেন মেরেছে, মানে মেনেছে আর কি। মানে কত বড়, মানে কি বলবো ম্যান্ডির। আর এরা না এদেরকেই ধরে যারা একটু লেখাপড়া কম শিখেছে, একটু অশিক্ষিত টাইপের। আর সব থেকে বড়ো কথা ম্যান্ডুর মতো, যেখানে হচ্ছে ওম্যান, মানে ওম্যান ঘর সংসার চালায়, মহিলারা আর কি ঘর সংসার চালায়, মানে হাজব্যান্ড ইনভ্যালিড, সেখানেই ওরা এইসবগুলো করে, অলিখিত গার্জেন হয়। এটা একটা অন্য ধরনের তৃপ্তি, এটাকে বলা হয় কি জানো, ব্রেন হ্যাকার। অনেকে দেখবে নিজের ছেলেমেয়ের উপর এরকম করে, অনেকে নিজের ছেলেমেয়ের উপরে এরকম কর্তৃত্ব করার চেষ্টা করে, ঠিক আছে? সমস্ত কিছু তাদেরকে আপডেট জানাতে হবে, কি হচ্ছে তাদের সংসারে, সেখানে সমস্ত কিছুতে বাবা বা মা এসে ইন্টারফেয়ার করবে। এদের হচ্ছে ব্রেন হ্যাকার, আমি কর্তি, এই ভাবটা। এবং এর পিছনে একটা কী বড় রিজন আছে, এটা বলো দেখি। গোল্ডে দিদি তার ফ্যামিলিতে ভ্যালু পায় না, মানে তার হাজব্যান্ডের কাছে ভ্যালু পায় না, সেখানে কর্তৃত্ব ফলাতে পারে না, ঠিক আছে? আর সেই কারণেই এই ইউটিউবে এসে মাথা হওয়ার জন্য সারাক্ষণ মাথা ঘুরে মরছে। আর একবার এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিছু দিচ্ছে, একবার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিছু দিচ্ছে, একবার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে প্রমাণ তুলে দিচ্ছে। যেসব প্রমাণগুলো বেরিয়ে আসছে সেগুলো যে আর যাই হোক গোল্ডি দিদি সেগুলো প্রোভাইড করছে, এটা তো নো ডাউট, কারোর ভায়া মিডিয়া হতে পারে প্রোভাইড করছে, তো তাতে মানে কিছু বলার নেই, মানে কিচ্ছু আমার সত্যি বলার নেই। মানে আমার অদ্ভুত লাগছে, মানে কী প্ল্যানিং প্লটিং চলছে। যাই হোক, শু কিন্তু স্মার্ট হয়ে গেছে, ফাঁদে পা দিচ্ছে না, এটা বুদ্ধিমানের কাজ। এইখানে যদি ও কল রেকর্ড এই হ্যানা ত্যানা দিয়ে ফেলতো, লুজটক করে ফেলতো, হাউ মাউ করছে সেই ভিডিওর জন্য তো করবে, তাহলে কিন্তু ভুল করতো। মানুষ মানে মেন্টাল স্পিরিটটাকে ধরে রেখেছে, এটা অনেক অনেক মানে কি বলবো, ওর জন্য ভালো হয়েছে। সেটা হয়তো কেউ না কেউ বুদ্ধি দিয়েছে, যাই হোক তবু সেটা ঠিক করেছে। আচ্ছা বাই দাও, এর মধ্যে একটাই কথা বলে দিই, সেটা হচ্ছে ইপু দিদির কথা। আচ্ছা ইপু দিদি, তুমি বলছিলে রুনাদি কিছু বলছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইপু দিদির নামে রুনাদি বলছিল, কিন্তু সেটা পজিটিভ, সেটা পজিটিভ কথা বলছিলাম, যে ইপু দিদিকে কেন বলা হয়েছে। ভালো করে একটু দেখো ভিডিওগুলো, আর না দেখলে হঠাৎ করে রুনাদি তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলেনি, কারণ তুমি কন্ট্রোভার্সি করো না এখন আর, তাহলে কেন বাজে কথা বলবে? ঠিক আছে, তোমার হয়েই বলছিলাম। কেউ বলেছে কিনা তোমাকে ওখানে আমি যাই না, তবে আমি এই কথাটা শুনলাম, তোমার লাইভটা দেখে আমি দেখি আমার ওই কথাটাই হচ্ছে, আমি এই জন্য বললাম একটু আসি। তা যাই হোক, আমাদের ইপু দিদিকে বলে দিলাম এটা, আর এদিকেও সমস্ত কিছুই তোমাদেরকে বলে দিলাম। আর এবার খেলাটা জোলো লাগছে, কেন বলো তো? কিছু কিউরিসিটি মানুষের মধ্যে থাকে, সেই কিউরিসিটি যখন মানুষের নিবারণ হয়ে যায় এবং মানুষ যখন সেই কিউরিসিটিতে স্যাটিসফাইড হয়ে যায়, তারপরে একই জিনিস ঘাসা পিটা, তখন আমার আবার কিরকম একটা বোরিং লাগে একই জিনিস। আর সবথেকে বড় কথা হচ্ছে যে শু তো বলেছে আর আজকের পর থেকে কোনো ভিডিও করবে না, মানে আমি এখন আজকের রাত্রিরে করে রাখছি, ভিডিওটা কাল দেবো। মানে এটা আজকে কত তারিখ, 19 তারিখ মনে হয় নাকি, না 19 না 20, 19 তারিখ দেখি তো কত তারিখ, হ্যাঁ আজকের 19 তারিখ। তো 19 তারিখে যে ভিডিওটা করে রাখছি, 20 তারিখ অলরেডি পড়ে গেছে, তো 19 তারিখে যে ভিডিওটা ও ছেড়েছে লাস্ট, যে শর্ট স্টার ভিডিওটা, সেই দুটো ভিডিও পরে ও আর কাউকে কোনো উত্তর দিতে আসবে না, অন্য কন্টেন্টে কাজ করবে। এটা যদি ও করে থাকে, ও যদি মুভ অন করতে পারে, তাহলে অটোমেটিক্যালি সবাই মুভ অন করে ফেলবে। ও উত্তর দিতে আসছে বলেই কিন্তু আরও বেশি কন্টেন্ট হচ্ছে, ও উত্তর দেবে না, কন্টেন্ট হবে না, বুঝতে পেরেছে তো? তো যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক তো বানতে হয়। টাটা।